আলাইকুম, ওয়েলকাম টু বিডি 82। এ পর্বে আমরা 90 পৃষ্ঠার 14 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে আহসান এবং তাহসিনা উভয়ে 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পরে কার কত টাকা মূলধন হবে। অর্থাৎ দুজন ব্যক্তি আহসান এবং তাহসিনা উভয়ে 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখার পরে ব্যাংক তাদেরকে 11% হারে সুদ দেবে বলছে। এখন তারা দুজনে যদি 5 বছর এই টাকাটা ব্যাংকে জমা রাখে, তাহলে 5 বছর পর তারা মোট কত টাকা মূলধন পাবে এটা আমাদেরকে বের করতে হবে। এবং তারা যদি প্রতি 6 মাস অন্তর, অর্থাৎ আহসান যদি 6 মাস অন্তর অন্তর মুনাফাটা তুলে নেয় এবং 4 মাস অন্তর অন্তর তাহসিনা যদি মুনাফাটা তুলে নেয়, তাহলে দুজনের মধ্যে কে বেশি লাভবান হবে। আর এখানে মুনাফাটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে। আমরা জানি মুনাফা দুই প্রকার, একটা সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে মুনাফাটা হবে চক্রবৃদ্ধি হারে। তো চলেন আমরা শুরু করি। তো 6 মাস অন্তর 1 বছরের মুনাফা সমান 12/6 হচ্ছে 2 বার। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে যেহেতু আহসান 6 মাস পর পর তুলবে, তাহলে বছরে সে কয়বার? 2 বার মুনাফা তুলবে, তাই না? তাহলে বছরে যদি 2 বার মুনাফা তুলে, তাহলে সে 5 বছরে টাকাটা যদি ব্যাংকে জমা রাখে, তাহলে 5 বছরে কয়বার মুনাফা তুলবে? 5 বছরে 10 বার মুনাফা তুলবে। তো তাই যদি হয়, তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র। এখন এখানে আহসানের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন কত? পি সমান 20,000 টাকা, তাই না? তাহলে 20,000 টাকা। ওকে, এরপরে 5 বছরের সময়কাল n ইকুয়াল টু, দেখেন 5 বছর সময়কাল কত বছর? মুনাফা কয়বার তুলবে? 10 বার। তাহলে এখানে হবে 10 বার, n হবে 10 বার। দেখেন পূর্বের অঙ্কগুলোতে আমরা n 5 বছর যদি ছিল, তাহলে n সমান 5 লিখছিলাম, কিন্তু এখানে 10, কারণ পূর্বের বছরে বছরে একবার করে মুনাফা তুলছিল, এই জন্য n সমান 5। কিন্তু এখানে বছরে 2 বার মুনাফা তুলবে, এই জন্য আমরা 5 দ্বিগুণে 10 হয়, এই জন্য 10 বার, সময়কাল n সমান হচ্ছে 10 বার। এরপরে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার r সমান কত? মুনাফার হার r সমান, দেখেন এখানে তো দেওয়া আছে 11%, কিন্তু এখানে আর একটা বিষয় আছে, মুনাফাটা সে প্রতি 6 মাস পর পর তুলছে, তাই না? তো এই মুনাফার হারটা আমরা মূলত বছরে হিসাব করা হয়। তো এই মাসটাকেও আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। তো এই মাসকে যদি আমরা বছরে রূপান্তর করতে যাই, তাহলে কি করতে হবে? আমরা জানি যে 12 মাসে কি 1 বছর। তো 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে এই 6 মাসকে যদি আমরা বছরে রূপান্তর করতে যাই, তাহলে 6কে আমাদের কি দ্বারা 12 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে সেটা বছরে কনভার্ট হবে। তাহলে 6/12 গুণন এখানে কি 11% মুনাফার হার। আগে পূর্বের অঙ্কগুলোতে আমাদের কি ছিল? শুধু বছরের হিসাব ছিল, এই জন্য আমাদেরকে এটা কনভার্ট করতে হয়নি। কিন্তু এবার এখানে 6 মাসের হিসাব দেওয়া আছে। তো এই মাসটাকে আমাদেরকে বছরে কনভার্ট করার জন্য আমরা 12 দ্বারা ভাগ দিলাম 6 মাস। তো দেখেন এখানে 6/12 আসতেছে গুণন 11%। 11%কে আমরা কি লিখতে পারি? 11/100 লিখতে পারি, তাই না? তো এখন দেখেন 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 6 দ্বিগুণে 12, তাহলে এই 2 আর 100 গুণ করলে কত হচ্ছে? 200 হবে। আর উপরে কি আছে? 11 আছে শুধু, তাহলে 11/200। এটা হচ্ছে মুনাফার হার। এখন আমরা যদি এখানে মান বসাই দেই, তাহলে কি পাবো? মান বসাই দিলে আমরা পি এর মান পাবো 20,000। তাহলে 20,000 গুণন 1, তাহলে 1 প্লাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 11/200। 11/200 এর পাওয়ার কত? পাওয়ার আছে 10, যেহেতু n সমান 10, তাহলে -1। এখন দেখেন এখানে 20,000, এখানে এই অংশটুকু যদি আমরা আগে সমাধান করার চেষ্টা করি, তো দেখেন এখানে মূলত আছে আমাদের কি, লসাগু করে নেই। লসাগু হচ্ছে 1 প্লাস 11/200, এটা লসাগু হচ্ছে 200। এখানে আমাদের 200
200 আসতেছে প্লাস এখানে আসতেছে কত 11 লসাগু সিস্টেম, আর উপরে আমাদের পাওয়ার আছে 10 মাইনাস 1। তো দেখেন এখানে 20,000 গুণন এখানে 200 আর 11 যোগ করলে কত হচ্ছে 211 ভাগ হচ্ছে 200, এই 200 আর 11 যোগ করলে 211, 200 তো 11 ভাগ হচ্ছে কত 200, তাহলে ফলাফল আসতেছে কত আমাদের 1.055। তার উপরে পাওয়ার কত আছে 10 আছে, তাহলে এটার উপরে পাওয়ার যদি আমরা 10 দিই তাহলে কত আসবে 1.70, তাহলে 1.70 তাহলে 8 আছে, তার মানে 1.71 পর্যন্ত আমরা নিতে পারি। তাহলে আমরা লিখি যে 1.71 না, এখানে 1.7, এই অংশটার মান দাঁড়াচ্ছে আমাদের 1.71, তাই না? তো দেখেন এই অংশের মান হচ্ছে 1.71 মাইনাস এখানে 1 আছে, তো 1.71 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে আর কি থাকে 71 থাকতেছে আউটপুট। তাহলে 71 এর সাথে যদি 20,000 আমরা গুণ করি তাহলে কত পাবো 0.71 গুণন হচ্ছে কত 20,000, তাহলে 14,200, অর্থাৎ এখান থেকে ফলাফল পাচ্ছি আমরা কত 14,200। তো 5 বছর পর আহসানের মূলধন কত হবে? আহসানের মূলধন আসল ছিল 20,000 প্লাস মূলধন 5 বছরের মূলধন তার হবে 14,200, তাহলে 14,200, তাহলে মোট কত দাঁড়াইলো এখানে 34,200 টাকা। এটা হচ্ছে 5 বছর পর আহসানের মূলধন। অনুরূপভাবে এবার তাহসিনের ক্ষেত্রে কি বলছে যে তাহসিনা মূলধনটা তুলবে 4 মাস অন্তর, 4 মাস পর পর তার মূলধনটা মুনাফাটা তুলে নিবে তাহসিনা। তাই যদি হয় তাহলে 4 মাস অন্তর 1 বছরে মুনাফা 12/4 সমান 3, মানে তাহসিনা 1 বছরে 3 বার মুনাফা তুলবে। যেহেতু 1 বছর সমান 12 মাস, তো 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 3 আসতেছে, তাহলে তাহসিনা 1 বছরে 3 বার মুনাফা তুলবে। তো 1 বছরে যদি সে 3 বার মুনাফা তুলে তাহলে 5 বছরে সে কয়বার মুনাফা তুলবে 3 5 15, অর্থাৎ 5 বছরে সে 15 বার মুনাফা তুলে নেবে। এখন আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা C সমান P1 প্লাস R টু দি পাওয়ার n মাইনাস 1। এখন তাহসিনের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন P সমান কত 20,000, 5 বছরে সময়কাল n সমান কত, সময়কাল n সমান হচ্ছে কত এবার 15 বার, এই যে 15 বার আমরা বের করলাম, n সমান হবে 15 বার। এখন মুনাফার হার, এই মুনাফার হার r সমান কত, আচ্ছা এটা আমরা নিচে সমাধান করতেছি, এখানে জায়গা হবে না, তাহলে r সমান মুনাফার হার দেখেন পূর্বের অঙ্কের মতোই, এখানে মুনাফাটা সে কয়বার তুলবে বছরে 4 মাস পর পর তুলবে, তো মাসটাকে আমাদেরকে কি বছরে রূপান্তর করতে হবে আগে। তো মাসকে যদি আমরা বছরে রূপান্তর করতে দিই তাহলে কি 4/12 গুণন মুনাফার হার কত ওই 11%, তাহলে 11%, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 4/12 গুণন 11 ভাগ কত 100, পার্সেন্টের পরিবর্তে 100, তাহলে 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 3 4 12, তাহলে যদি গুণ করি তাহলে 11 আর নিচে 100 আর 3 গুণ করলে হচ্ছে 300, তাহলে 11/300। তাহলে আমরা এখন যদি এখানে মান বসে দেই সি পি এর মান কত 20,000, তারপরে 1 প্লাস আর এর মান কত 11/300, 11/300, তার উপরে পাওয়ার আছে এন এর মান 15, তাহলে 15 মাইনাস 1, তাহলে এখানে 20,000 1 প্লাস এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, এখানে পাবো 300 আর উপরে পাবো 311, সরাসরি লসাগুটা করে দিলাম, আশা করি এটা বুঝতে পারবেন। তাহলে উপরে পাওয়ার আছে 15, তাহলে 15 মাইনাস 1। এখন এখানে 20,000
গুণন 311 ভাগ 300, ফলাফল কত হবে দেখেন। 311 ভাগ হচ্ছে 300, তাহলে এখান থেকে ফলাফল পাচ্ছি আমরা 1.0333। তার উপরে পাওয়ার কত আছে? 15 আছে, তাহলে পাওয়ার 15 লিখি, তাহলে ফলাফল আসছে যে 1.762। তো যেহেতু 71 আছে তাহলে 72 হবে। তাহলে আমরা লিখতে পারি 2 ঘর পর্যন্ত দশমিক যদি নেই তাহলে 1.72। এইটা থেকে যদি আমরা 1 বাদ দিই, এই অংশটার ফলাফল এই যে 311 ভাগ 300 টু দি পাওয়ার 15, এইটার ফলাফল আছে যে এটা 1.7162 সামথিং এগুলা। তো এটা থেকে -1 বাদ দিতে হবে, তাহলে এটা থেকে যদি আমরা -1 দিই, অ্যান্সার থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসছে ফলাফল দেখেন 0.7162। তো এটাকে আমরা কি লিখতে পারি 0.7, 2 ঘর পর্যন্ত 0.72 লিখতে পারি। তো 0.772, তো 20,000 সাথে এটা যদি গুণ করি তাহলে কত আসবে ফলাফল দেখেন 20,000 গুণন 0.72, তাহলে আসতেছে 14,400। তাহলে 14,400, তাহলে তাহসিনার মুনাফা দাঁড়াচ্ছে 14,400। তাহলে 5 বছর পর তাহসিনার মূলধন কত হবে? মূলধন ছিল 20,000, মুনাফা পাইল 14,400 5 বছর পর, তাহলে টোটালি দাঁড়াইলো 34,400। তাহলে 5 বছর পর তাহসিনার মূলধন হবে 34,400। দেখেন এই দুইটা মানে আমরা যদি দশমিকের পর সবগুলা সংখ্যাই নেই তাহলে কিন্তু মানের একটু পরিবর্তন হবে। উভয় ক্ষেত্রে এইখানেও মানের পরিবর্তন হতে পারে, এখানেও মানের পরিবর্তন হতে পারে। তো আপনারা যদি সবগুলাই নেন তাহলে এটার সাথে নাও মিলতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই। তাহলে এখন তাহসিনা এবং কি বলে আমরা আহসানের মূলধন পাইলাম। তাহলে এখন বলছে যে তবে কে বেশি লাভবান হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে তাহসিনের মূলধন 34,400 আর আহসানের মূলধন 34,200। তো আমরা বলতে পারি যে তাহসিনের বেশি লাভবান হবে। তাহলে আমরা বলি যে তাহসিনা বেশি লাভবান হবে। এরপরে প্রশ্ন কি আছে? এরপরে প্রশ্ন আছে যে 5 বছর পরে কার কত টাকা মূলধন হবে। তো আমরা এভাবে বলতে পারি যে 5 বছর পর আহসানের মূলধন 34,200 টাকা এবং 5 বছর পর তাহসিনার মূলধন 34,400 টাকা। এভাবে কথাগুলো লিখে দেবেন, হয়ে যাবে। তো এই ছিল আমাদের 14 নম্বর যে সমস্যা, এই সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।